নমস্কার, আপনারা দেখছেন বরাক বার্তা বাংলা সংবাদ। আমি সঞ্জীব সিং। এক নজরে আজকের সংবাদ শিরোনাম। শিলচর শহরে হাইকোর্ট পার্মানেন্ট বেঞ্চ স্থাপনের ক্ষেত্রে চিফ জাস্টিসের সবুজ সংকেত, মুখ্যমন্ত্রী দিলেন আশ্বাস। শিলচর বড়াখাই চা বাগানে এনআইটি ক্যাম্পাসে যাওয়ার প্রবেশদ্বার বন্ধ করায় গ্রামবাসীরা ভেঙে দিলেন গেট। এলাকা জুড়ে উত্তেজনা। শিলচর শ্মশানঘাটের পুকুরকে কেন্দ্র করে জনমনে তীব্র ক্ষোভ। নরককুণ্ডে স্নান করতে হচ্ছে শ্মশান যাত্রীদের। বরখলা বিধানসভা কেন্দ্রে 3,45,00,000 টাকার প্রকল্পের শিলান্যাস করলেন বিধায়ক কিশোর নাথ। এলাকা জুড়ে খুশির হাওয়া। নরেন্দ্র মোদী ও অমিত শাহের আস্থার উপর ভিত্তি করে তৃণমূল কংগ্রেস ছাড়ার সময় কোনো শর্ত রাখেননি সুস্মিতা। তথ্য দিলেন সাংবাদিকদের কাছে। আবার এই বিস্তারিত খবর। শিলচরে স্থায়ীভাবে হাইকোর্টের বেঞ্চ স্থাপনের দাবি নিয়ে কমিটি সদস্যরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে স্মারকলিপি। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার ডাকে গত 16 জুলাই শিলচর হাইকোর্ট বেঞ্চ স্থায়ীভাবে নির্মাণকে কেন্দ্র করে এক সভা আয়োজিত হয়। মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে সবাই গুয়াহাটিতে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রায় 1 ঘন্টা ব্যাপী আলোচনা করেন। আলোচনাকে ঘিরে উঠে আসে বিভিন্ন তথ্য এবং সবুজ সংকেত দেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সংগঠন কর্মকর্তারা বলেন যে হাইকোর্টের চিফ জাস্টিস এ ব্যাপারেও আশাবাদী যে শিলচর শহরে কিংবা বরাক উপত্যকায় হাইকোর্টের স্থায়ীভাবে বেঞ্চ নির্মাণ করা হবে। এই সফলতাকে ঘিরে জনমনে খুশির হাওয়া বইছে। এদিকে হাইকোর্ট পার্মানেন্ট বেঞ্চ স্থাপন কমিটির কর্মকর্তারা শিলচর পৌঁছে শিলচরের বিভিন্ন নেতা মন্ত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন করে সম্মাননা প্রদর্শন করেন। উল্লেখযোগ্য যে হাইকোর্ট পার্মানেন্ট বেঞ্চ স্থাপন কমিটির কর্মকর্তারা বরখলা বিধায়ক কিশোর নাথকে ওনার ঘরে এসে সম্বর্ধনা প্রদান করে সম্মানিত করেন। কারণ এই কার্যক্রমে বিশেষভাবে সাহায্য করেছেন কিশোর নাথ। তিনি দীর্ঘ 1 দিন থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের দেখা করিয়েছেন। সব মিলিয়ে এক আনন্দমুখর পরিবেশে বিস্তারিত তথ্য তুলে ধরেন সংগঠনের সম্পাদক নিখিল পাল, ধর্মানন্দ দেব, তুহিনা শর্মা, ডক্টর বিভাস দেব, অ্যাডভোকেট দেবস্মিতা, অ্যাডভোকেট জ্যোতির্ময় নাথ এবং অ্যাডভোকেট আকাঙ্ক্ষা সিং। শিলচর শহরে প্রথমবারের মতো দীর্ঘদিনের আন্দোলনের ফসল হাইকোর্ট ডিভিশন স্থায়ী বেঞ্চ স্থাপন করলে সকল স্তরের নাগরিকরা লাভান্বিত হবেন। তাদেরকে গুয়াহাটি কোনো মামলা মোকদ্দমার জন্য যেতে হবে না। এ ব্যাপারে বিস্তারিত তথ্য তুলে ধরেন সংগঠন কর্মকর্তারা এবং বিধায়ক কিশোর নাথ সবাইকে আশ্বাস দিয়ে বলেন যে আগামী দিনে এই প্রকল্প শিলচর শহরে বাস্তবায়ন হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। হাইকোর্ট বেঞ্চ কমিটি যেটা কমিটির ভাইস প্রেসিডেন্ট ডক্টর বিভাস জেনারেল সেক্রেটারি মুকুল পাল, অ্যাডভাইজার প্রফেসর অরুণ কুমার সিং, প্রিন্সিপাল রিটায়ার্ড প্রিন্সিপাল, অ্যাডভোকেট তুহিনা শর্মা, অ্যাডভোকেট জ্যোতির্ময় নাথ, অ্যাডভোকেট দেবমিতা চক্রবর্তী, আকাঙ্ক্ষী সিং, অ্যাডভোকেট ধর্মানন্দ দেব একদম মানে মাস্ট এন্টায়ার প্ল্যান এন্টায়ার সবকিছু গবেষণা হয়েছে।
না এটা দরকার তো আমরা পরিচয় করা আমরা সঙ্গে আসতে আমরা যে গুয়াহাটি গেছিলাম টিম এখান থেকে বড় আপনি সকাল থেকে বিকাল পর্যন্ত আমরা সঙ্গে আসতাম এই আমরা গ্রেটফুল যে আপনি সাপোর্ট আমরা পাইছি আর এদিকে দেবো, সবাই একটু এদিকে দেবো। একটা বিরাট প্রচেষ্টা সফলতার মূল দোরগোড়ায় গিয়ে দাঁড়ানো। এই ব্যাপারে বলতে চাইব আমাদের কাছাড়বাসী তথা সমগ্র বরাকবাসী কোথায় বলবো যে বরাকবাসী জনগণের অনেক দিনের একটা ইচ্ছা ছিল, ডিমান্ড ছিল যে হাইকোর্টের একটা ব্রাঞ্চ এখানে কাছাড়ে হোক বলে শিলচরে হোক। তো সেটা নিয়ে অনেক দিন ধরে সেটা নিয়ে কথাবার্তা চলছিল, সকলের মনে একটা আশা ছিল, সকলে চাইছিলেন। আর এইবার যেটা আমরা দেখতে পেলাম যে কাছাড় থেকে কিছুদিন আগে মানে কোর্টের কাছাড়ের যে শিলচর কোর্টের সব অ্যাডভোকেট যারা রয়েছেন আর ওই হাইকোর্ট বেঞ্চের একটা কমিটি যারা আছে, কমিটির যারা সদস্য রয়েছেন সকলেই গিয়েছিলেন গুয়াহাটিতে। আর সঙ্গে ডিমা আশাও রয়েছেন। এখানে রয়েছে 3টা সমষ্টি আর ওইদিকে একটা ডিমা আশা। তো আমরা সবাই মিলে ওনারা গিয়েছিলেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে দেখা করতে গেছেন। ওনার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছে, ওনার সঙ্গে খুব মানে ফলপ্রসূ কথাও হয়েছে, সুন্দর কথা হয়েছে। আর উনি আশ্বাসন দিয়েছেন যে কাছাড়ে একটা হাইকোর্টের একটা ব্রাঞ্চ করবে। তবে তিনি বলেছেন সেটার জন্য তো সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের অনুমোদনের দরকার। সেই সঙ্গে চিফ জাস্টিসের সঙ্গেও কথা হয়েছে। চিফ জাস্টিসের সঙ্গে যখন কথা হয়েছে সেটাও আমি জানতে পারলাম, যদিও আমি তখন সেখানে ছিলাম না, আমি শুনতে পেয়েছি যে চিফ জাস্টিসের সঙ্গে যখন দেখা হয়েছে তো ওনার সঙ্গে প্রায় ঘণ্টাখানিক কথাবার্তা হয়েছে। আর উনিও আশ্বাসন দিয়েছেন যে সেটা কাছাড়ে বরাকে একটা হাইকোর্ট একটা বেঞ্চ হবে বলে। তো সেটা নিয়ে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি জনগণের মধ্যে খুব একটা আনন্দের একটা বাতাবরণ আমরা দেখতে পাচ্ছি। আশা রাখছি খুব তাড়াতাড়ি ওই হাইকোর্ট বেঞ্চটা আমাদের কাছাড়ে সবুজ সংকেত নিয়ে প্রচেষ্টা চলছে বলা যায়। হ্যাঁ, সবুজ সংকেত নিয়ে হয়েছে। আর আমরা এখন আশাবাদী খুব তাড়াতাড়ি সেটা আমরা ভালো খবর পাবো। আর বরাকবাসী যে এতদিনের একটা ইচ্ছা ছিল, ডিমান্ড ছিল, সেটা কিছুদিনের মধ্যে পূর্ণ হবে বলে আমি আশা রাখছি। একটা ব্যতিক্রমী সিদ্ধান্ত, ব্যতিক্রমী প্রয়াস এবং ব্যতিক্রমী ঘটনা আমরা দেখতে পেলাম। শিলচর ডিভিশন বেঞ্চ স্থাপন নিয়ে একটা সফলতার সবুজ সংকেত আমরা দেখতে পাচ্ছি। আপনি দীর্ঘদিন ধরে এই নিয়ে সংগ্রাম করছেন এবং সঙ্গে অনেক বিশিষ্ট কর্মকর্তা রয়েছেন, আইনজীবীরা রয়েছেন, কি বলতে চাইবেন? আমি এটাই বলবো যে আমাদের বরাক উপত্যকার দীর্ঘদিনের দাবি আমরা যদি দেখতে পাচ্ছি, আপনারা এর আগে শুনেছেন, মাননীয় বিধায়কও বলেছেন যে আমরা খুবই আশা দেখতে পাচ্ছি আমাদের এই দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত হতে চলেছে। তো এখানে বরাক ভ্যালি যে বরাক উপত্যকায় যে একটি ডিভিশনের বেঞ্চের দাবি আমরা গত জানুয়ারি মাস থেকে সবাই মিলে একটি কমিটি গঠন করা হয়েছে, হাইকোর্ট বেঞ্চ ডিমান্ড ইমপ্লিমেন্টেশন কমিটিতে। এই কমিটিতে কিন্তু শুধু যে আইনজীবীরা আছেন তা নয়, বিশিষ্ট বরাক উপত্যকার বিশিষ্ট ব্যক্তিবর্গদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। এবং আমরা কমিটি গঠন করার পর আমরা করিমগঞ্জ, হাইলাকান্দি সহ বরাক উপত্যকার বিভিন্ন জায়গায় গেছি এবং সেখানে তাদেরকে আমরা
কেন দরকার এই বরাক উপত্যকায় একটি হাইকোর্ট বেঞ্চ তা আমরা তাদের সামনে তুলে ধরেছি এবং সেখানে আমরা গণস্বাক্ষর অভিযানও করেছি। আমরা সেদিন মুখ্য বিচারপতির কাছে 15,000-এর উপর গণস্বাক্ষর করা আমাদের সেই কপি তাদের ওনার হাতে আমরা তুলে ধরেছি। এর আগে ধর্মানন্দ দেব কিছুটা বলেছেন, আপনারা শুনেছেন। যাই হোক, আমি বলবো যে আমাদের সঙ্গে এটা একটা ইতিহাস বলবো, এর আগে মনে হয় না বরাক উপত্যকা থেকে গুয়াহাটিতে 4টি জেলা নিয়ে যে আমরা 18 জন প্রতিনিধি যে গেছি, এর আগে কোনোদিন হয়েছে বলে আমার জানা নেই। এছাড়া আমি বলবো যে আমাদের মুখ্য বিচারপতি আমাদের সঙ্গে যে 1 ঘন্টা সময় দিয়েছেন এবং আমাদের সমস্ত যে তথ্য সহকারে আমরা ওনার হাতে সব কিছু তুলে ধরেছি, তাও বলবো উনি শুনেছেন এবং আমরা আশাবাদী যে আমাদের সেই দাবি মনে হয় খুব শীঘ্রই পূরণ হতে চলেছে। এখানে শিলচর বোরাকাই চা বাগানে এনআইটি হয়ে ক্যাম্পাসে যাওয়ার প্রবেশদ্বারটি স্থানীয় গ্রামবাসীরা ভেঙে দিলেন। উল্লেখযোগ্য যে এনআইটি কর্মকর্তারা পূর্ব বিজ্ঞপ্তি, আলোচনা বা সম্মতি ছাড়াই দ্বারটি বন্ধ করে দেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। ক্ষোভে উপচে পড়া গ্রামবাসীরা এদিন একসাথে এসে গেট উপড়ে ফেলেন এবং এলাকায় কানুন ব্যবস্থার পরিস্থিতির সৃষ্টি হয়। আইন ব্যবস্থা যাতে নষ্ট না হয় সেজন্য পুলিশ প্রশাসন তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছয় এবং এনআইটি কর্তৃপক্ষ এবং গ্রামবাসীদের সঙ্গে আলোচনার পর এখনও সমস্যার সমাধান যদিও হয়নি, তবুও অস্থায়ীভাবে চলাচলের সুব্যবস্থা করা হয়েছে। পূর্ব বিজ্ঞপ্তি, আলোচনা কিংবা সম্মতি ছাড়াই এই দ্বারটি বন্ধ করায় এলাকার বহু গ্রামের নাগরিকরা প্রভাবিত হচ্ছেন। ঘটনাস্থলে এনআইটি আধিকারিকের সঙ্গে গ্রামবাসীদের অনেকক্ষণ বাকবিতণ্ডা হয়। স্থানীয়রা বলেন, আমাদের সুবিধা এবং অধিকার কোনো কথা ছাড়া কেড়ে নেওয়া গ্রহণযোগ্য হবে না। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এলাকার নাগরিকরা বিস্তারিত তথ্য তুলে ধরেন বরাক বার্তার ক্যামেরায়। ब्लॉग बनेगा, ब्लॉग ब्लॉग सब होगा, सब बात होगा, क्यों नहीं होगा, होगा ना। लाग जियो सारा होता सारा पसंद ओ भाई आप लोग के साथ तो सारा होता सारा संग बात करो हो जाओ तोड़ इसलिए रहे हैं क्योंकि आपने जब लगाया था आप लोगों ने किसी को पूछा था क्या? गाँव वालों से पूछे थे किस चीज के लिए लगाया तोड़ेंगे नहीं आप, अगर हमारा घर दरवाजा लगा देंगे तो आप लोग ढूंढ नहीं पाएंगे, तो तोड़ेंगे नहीं आप लोग। मैं बोराखाई का रहने वाला हूँ। यहाँ हर सप्ताह गेट को लगा दिया जाता है और गांव वाला को किसी को अंदर जाने नहीं देता। और एनआईटी का जो रास्ता है, हम लोग को एक विकल्प रास्ता मतलब टेम्पोररी जो दिया गया, और रास्ता की तरह रास्ता नहीं, आप लोग देख सकते हैं, जाकर कैमरा पे ले सकते हैं उसको। और कोई नोटिस नहीं देता, सबसे बड़ी बात, एक भी नोटिस नहीं है। और एनआईटी का जो सिक्योरिटी कंपनी है, सिक्योरिटी कंपनी इसको डील करता है, सिक्योरिटी कंपनी इसको ये करता है। एनआईटी की अथॉरिटी सामने नहीं आना चाहता है। सिक्योरिटी कंपनी आज है कल चला जाएगा रास्ता बंद कर कर, तो हम गांव वाले कहाँ जाएंगे? हमको चाहिए सिक्योरिटी कंपनी से हम बात करना नहीं चाहते हैं, हमको एनआईटी के अथॉरिटी से बात करना है। एनआईटी का अगर अथॉरिटी ये रास्ता बंद किया है तो नोटिस देकर बंद करे, क्यों बंद किया, क्या रीजन है बंद करने के, ये हमको पूरा स्पष्ट चाहिए। ये जो नया डायरेक्टर है, हमने बहुत बार सुना है कि उनका लोगों के साथ, जो गांव वाले हो या आसपास के लोगों के साथ उनका बिहेवियर अच्छा नहीं है, ठीक है। तो हम देख रहे हैं उनके आने के बाद ही ये सड़क को बंद किया। हाँ, ये बात सही है। तो क्या कहना चाहेंगे? उनको यही कहना चाहेंगे कि ये जो आसपास का जो गांव है, कोई भी इंस्टीट्यूट हो या बड़े कोई उद्योग हो, उनका एक दायित्व बनता है कि आसपास के गांव को वो डेवलप करे। लेकिन यहाँ पर एनआईटी होते हुए आज कम से कम 25-30 साल हो गया है, लेकिन गांव का एनआईटी की ओर से कोई भी डेवलपमेंट नहीं है,
कोई भी डेवलपमेंट नहीं है। इतना बड़ा संस्था होने के बाद आज हम लोग का जो गांव का चाय बागान के लोग हैं उनको एनआईटी के अंदर घास काटने नहीं दे रहा है। तो ये जो डायरेक्टर है इनको मैं कहना चाहूँगा कि आप गांव वाले के प्रति इतना सख्त मतलब ना हो, सख्ती से पेश ना आए तो अच्छा होगा। वीडियो लेवल ठीक नहीं है, फांसी उल्टा हुआ। এই দিক সেদিক ছিটাই থাকলে হইতো না, একটু লোকের কবি শেখ ফজলুল করিম বলেছিলেন, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেই সুরাসু। শিলচর স্বর্গদ্বারে এরকম পরিস্থিতি বিরাজ করছে দীর্ঘদিন ধরে। শ্মশান ঘাটে চিতায় বসে যখন সবাই আগুনে পুড়ে শরযাত্রা করেন, ঠিক তারপরেই বাকি কর্মকাণ্ড কিংবা মৃতদাহ সৎকারের পূর্বে যারা দাহন করেন তাদের নরকে স্নান করতে হয়। ভুক্তভোগী হয়েছেন আত্মীয় স্বজন এবং পরিবারবর্গ। হ্যাঁ, আমরা কথা বলছি শিলচর শ্মশান ঘাটের পুকুরের। নরককুণ্ড হয়ে রয়েছে এই পুকুর। নরককুণ্ড রয়েছে এই পুকুরে। পুকুরের চারিদিকে ঝোপঝাড়, প্লাস্টিকের জলের বোতল, পলিথিন, গাছের ডাল, আগাছায় ভরপুর এই পুকুর। জলের মধ্যে রয়েছে ভয়ঙ্কর শেওলা, যাকে দেখলে মৃত্যুর হাতছানি বলেই মনে হয়। জলের মধ্যে রয়েছে ভয়ঙ্কর শেওলা। দূর থেকে পুকুরটা দেখলেই মনে হয় যেন মৃত্যু হাতছানি দিয়ে ডাকছে। একে তো নিজেদের পরিবার সদস্যদের মৃতদেহ সৎকারের কাজে পরিবার পরিজনেরা আসছেন দূর দূরান্ত থেকে, আর এখানে এসে নিজেদের মৃত্যুর পথও সুগম করে নিচ্ছেন পরিবার সদস্যরা। শাস্ত্রবিধি অনুযায়ী মৃতদেহ সৎকারের আগে স্নান করতে হয় পরিবারের বড় ছেলে কিংবা অন্যান্য সদস্যদের, কিন্তু শিলচর শ্মশান ঘাটের পুকুর আজ পরিণত হয়েছে নরক কুণ্ডে। প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা আয় হলেও বাৎসরিক শ্মশানকালী মায়ের পুজোয় আরও লক্ষ লক্ষ টাকা শ্মশান কমিটির কোষে জমা পড়ে। রয়েছে পরিচালন কমিটি, সম্পাদক, সভাপতি, বাকি নেই অন্যান্য সদস্যদের দায়িত্বপূর্ণ পদগুলো। কিন্তু সবাই এখন গাছাড়া ভাব নিয়ে নিজেদের দায়িত্ব নামে মাত্র পালন করে যাচ্ছেন। শ্মশান ঘাটে 2-3 জন কর্মী ছাড়া বাকিদের ভূমিকা রাজনৈতিক নেতাদের সামনে শুধু নিজেদের ক্ষমতা ও হম্বিতম্বি দেখানোই সার। কেন এতদিন ধরে পুকুরের সংস্কার হচ্ছে না? কেন এ ধরনের নোংরা জলে স্নান করতে বাধ্য হতে হচ্ছে মৃতদেহ সৎকারকারী পরিবার সদস্যদের? মুখে কেন কুলুপ এঁটে বসে রয়েছেন শ্মশানঘাট শ্মশানকালী পূজা পরিচালন কমিটির সদস্যরা? নগর নিগমের ভূমিকা কেন উদাসীন? শুধু প্রত্যেকটা বিষয়ে ফান্ডের টাকা জমা করাটাই কি সবার লক্ষ্য? পুকুর সংস্কারের জন্য কি কমিটির ফান্ডে কোনো টাকা নেই, নাকি রাজনৈতিক মদতপুষ্ট নগর নিগমের সিন্ডিকেটের অনুমোদন দিচ্ছে না? এই আর্থিক অনুমোদনের বিষয়টা ঘোর জটিল হলেও নাজেহাল হতে হচ্ছে সাধারণ নাগরিকদেরকেই। সব মিলিয়ে এক বিষাক্ত পরিবেশে সময় কাটাচ্ছেন ভুক্তভোগীরা। উল্লেখ্য, 2-1 বছর আগে এই পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে মারা গিয়েছিল এক যুবক। তারপরও টনক নড়েনি কর্তৃপক্ষের। সাধারণ জনগণের একটাই প্রশ্ন, আর কতদিন এভাবে শ্মশানঘাট শ্মশানকালী পূজা কমিটির এবং নগর নিগমের স্বেচ্ছাচারিতার বলি হতে হবে সাধারণ নাগরিকদের? এবার একটু বিরতির পর বাকি খবর। बराक वैली आसाम के दक्षिणी भाग में बराक नदी के किनारे बना एक कैनवस है, जिसके हर कोने में यहाँ के लोगों के जीवन की सुख, समृद्धि और शांति की तस्वीर अंकित है। और इस सदाबहार शाश्वत वादी के भीतर बराक वैली सीमेंट्स लिमिटेड गर्व से पहाड़ की गोदी में खड़ा है, जिसकी वैली स्ट्रॉन्ग सीमेंट बराक के घर घर में न केवल परिचित है, बल्कि
रिश्तेदारी के बंधन में भी बंधा हुआ है। Valley Cement. Valley strong, very strong. মেসার্স বরাক ভ্যালি ইনফ্রাস্ট্রাকচার এর উৎকৃষ্ট উৎপাদন গ্রিন ডাবল এসি ব্লক। আধুনিক ক্ষমতা সম্পন্ন কারখানায় অত্যাধুনিক পদ্ধতিতে নির্মিত গ্রিন ডাবল এসি ব্লক আপনার ঘরকে করবে আরও সুন্দর, মজবুত ও শীততাপ নিয়ন্ত্রিত। গ্রিন ডাবল এসি ব্লক আপনার গৃহ নির্মাণের ক্ষেত্রে আপনার ঘরের প্রয়োজনীয়তা অনুযায়ী বিভিন্ন সাইজে উৎকৃষ্ট পদ্ধতিতে উৎপাদন করা হচ্ছে। উল্লেখযোগ্য, গ্রিন ডাবল এসি ব্লক আগুনে দহন হয় না। গ্রিন ডাবল এসি ব্লক বৃষ্টিতে ভিজে নরম হয় না। গ্রিন ডাবল এসি ব্লক সাউন্ড প্রুফ পদ্ধতিতে তৈরি। গ্রিন ডাবল এসি ব্লক নির্ধারিত পদ্ধতিতে গৃহ নির্মাণে কম খরচে উন্নত মানের সামগ্রী দিয়ে সেটিং করতে হয়। গ্রিন এসি ব্লক গৃহ নির্মাণের ক্ষেত্রে অনেক হালকা, মজবুত এবং পরিবেশগতভাবে ঘরকে সুরক্ষিত রাখে। শীত হোক কিংবা গ্রীষ্ম হোক, গ্রিন এসি ব্লক 12 মাস আপনাকে দিচ্ছে প্রকৃতি সুলভ পরিবেশ ও সুরক্ষা। তাই আপনার ঘরকে আরও সুন্দর, মজবুত, টেকসই ও শীততাপ নিয়ন্ত্রিত ও সুরক্ষিত রাখতে আজই কিনুন গ্রিন ডাবল এসি ব্লক, মেসার্স বরাক ভ্যালি ইনফ্রাস্ট্রাকচার, হসপিটাল রোড, শিলচর। দূরভাষ 9560812328, 8845243685, 70991499997, 6000763077। গ্রিন ডাবল এসি ব্লক উৎকৃষ্টতার এক অনন্য উৎপাদন। চা এর জগতে এক অনবদ্য নাম রোজকান্দি চা। স্বাদে গন্ধে ভরপুর তরতাজা রোজকান্দি চা গ্রাহকদের জন্য নিয়ে এলো 1 কিলোগ্রাম, 500 গ্রাম, 200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, 25 গ্রামের রোজকান্দি চায়ের মন মাতানো প্যাকেট। এছাড়াও গ্রাহকদের জন্য রয়েছে রোজকান্দি ইয়েলো টি, রোজকান্দি অর্থোডক্স টি, রোজকান্দি হোয়াইট টি, রোজকান্দি গ্রিন টি। গ্রাহকদের চাহিদার প্রতি দৃষ্টি রেখে রোজকান্দি চা কম থেকে কম খরচে সকল স্তরের নাগরিকদের জন্য বাজারজাত করা হয়েছে বিভিন্ন সাইজের প্যাকেটে। অথরাইজড ডিলার রাজেশ ট্রেডিং, প্রেমতলা, শিলচর। তাই তাজা চনমনে তরতাজা চায়ের স্বাদ নিতে হলে আজই কিনুন তরতাজা, স্বাদে গন্ধে ভরপুর রোজকান্দি চা, তৃপ্তির আরেক নাম। ফিরে এলাম খবরে। বড়খলা বিধানসভা কেন্দ্রে বড়খলার বিধায়ক কিশোর নাথের প্রচেষ্টায় সরকারি প্রকল্পের অধীন জয়ারিতলা বাজার থেকে দুর্গাপুর পর্যন্ত 2 কিলোমিটার এবং 78 মিটার দীর্ঘ সড়ক নির্মাণ কাজের শুভ শিলান্যাস হলো। শনিবার আয়োজিত এক অনুষ্ঠানের প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বড়খলার বিধায়ক কিশোর নাথ। প্রায় 3,45,00,000 টাকা সহ অন্যান্য সুবিধা এই প্রকল্পে সামিল করা হয়েছে। পূর্ত বিভাগের সড়ক বিভাগের উদ্যোগে তথা তাদের তত্ত্বাবধানে নির্মিত এই সড়কটি সম্পন্ন হলে জারিতলা পার্শ্ববর্তী এলাকার যাতায়াত ব্যবস্থা আরো উন্নত হবে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি ও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেছেন এলাকার বুদ্ধিজীবীরা। এদিন পিডব্লিউডি রোডসের এসডিও জ্যাকব রহমান, জুনিয়র ইঞ্জিনিয়ার নির্মলেন্দু বর্মন এবং দলের কর্মকর্তা, কর্মী ও অন্যান্য সদস্যদের উপস্থিতিতে বড়খলার বিধায়ক কিশোর নাথ এই সড়কের আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজে শিলান্যাস করেন। पार्वती पते हरे हरे महादेव जिंदाबाद जिंदाबाद भारत माता की जय भारत माता की जय भारत माता की जय ओम कया नैषका कया सुचिष्टे अमृतम ओम कस्तस्य तमदनम अमिष्टम
ओम विष्णु तद विष्णु परमं पदम सदा पश्यन्ति सूर्य कुंडलिकाक्षं सौभाग्यवन्तरशुचि ओम शुचि ओम शुचि ओम शुचि ओम माधव सर्व कार्येषु माधवं श्रीहरि माधव श्रीहरि माधव श्रीहरि माधव ओम ओम कांतिं लक्ष्मीं दीतिं सौख्यं सौभाग्य अतुलं मम ददातु चंदनं नित्यं सततं धारयामः। ঠেলা দিলে যাইব তো স্যার আজকে যে এইখানে পেনিং হয়েছে যে রাস্তাটা এটা কতটুক ল্যান্ড বা কত টাকার এটা অ্যামাউন্ট হয়েছে? এটা অ্যামাউন্টটা এই যে আজকে যে রাস্তার শিলান্যাস ইতিমধ্যে হয়েছে সেটা আপনি দেখতে পাচ্ছেন আমাদের জালালতলা বাজার থেকে শুরু করে দুর্গাপুর পর্যন্ত টোটাল লেন্থ আছে 2.78 কিলোমিটার। আর এটার এস্টিমেটেড কস্ট হয়েছে 3,45,00,000 টাকা। আর এই রাস্তার ইতিমধ্যে শিলান্যাস হয়েছে। আর আশা রাখছি এই রাস্তার যেটা কাজ হবে গুণগত মানে রেখে কাজটা হবে। আর রাস্তার দুই ধারে ট্রেনের ব্যবস্থাও রয়েছে। আর এই রাস্তাটা খুব মানে সময়ের মধ্যেই যতদিন সময়সীমা দেওয়া আছে সময়সীমার মধ্যেই সম্পূর্ণ করা হবে বলে আমি আশা রাখছি। যার জন্য আজকে আমি এখান থেকে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে ধন্যবাদ দিচ্ছি যে ওনারই চেষ্টায় ওনারে যে আমাদের সঙ্গে যে বলেছেন বা আসামের জনগণকে যে বলেছেন যে কথাগুলো যে উনি সবসময় বলেন যে উন্নয়ন, সেই উন্নয়নের একটা প্রথম আমরা দেখতে পাচ্ছি। আমি বিধায়ক হওয়ার পর এই সবচেয়ে প্রথম এই পিঠাপুজি রাস্তার একটা আজকে শিলান্যাস করা হলো, যার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। স্যার মানে আমরা বরকলা কনস্টিটিউন্সি লেভেল একটা সার্কুল অফিসের এই মুহূর্তে আমরা জানছি যে বাজেটও পাস হয়েছে। তো এই মুহূর্তে বরকলা কোন জায়গা বা কোন পার্টিকুলার কোন জায়গা নির্ধারণ করার জন্য আমি আবারও আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আমরা ধন্যবাদ দিচ্ছি যে অন্য সময় আমরা দেখতে পাই সব সময় যে কোনো জায়গায় কোনো কিছু একটা দরকার হলে ডিমান্ড করতে হয়, ধর্ণা ধরতে হয়, অনেক আন্দোলন করতে হয়, তার অনেক মেমোরান্ডাম দিতে হয়, তারপরে গিয়া সেটা পাওয়া যায়। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় সেই কাজের জন্য না ধর্ণা ধরতে হয়েছে না কোনো মেমোরান্ডাম দিতে হয়েছে। উনি বুঝেছেন যে প্রত্যেকটা জায়গায় আসামের এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন সমষ্টিতে সেই অসুবিধাটা রয়েছে, সার্কেল অফিসের দরকার রয়েছে। সেটা উনি নিজে বুঝেই আসামের মধ্যে যে কয়টা জেলাতে সার্কেল অফিস ছিল না প্রত্যেকটা জেলায় সার্কেল অফিস দেওয়া হয়েছে। সেই একইভাবে আমাদের বরখলাতেও দেওয়া হয়েছে। আর বরখলাটা তো আপনারা জানাই রয়েছে ডিলিমিটেশন পর বরখলাটা জিওগ্রাফিক্যালি অনেক বড় হয়েছে। মানে আগে তো ছিল বরখলার এবং কি বলে শ্রীকুনা শালচপড়া দুইটাই ছিল। তো এইবার কি হয়েছে বরখলা, শ্রীকুনা, তাপাং এবং চাতলা এটা মানে অনেক বড় হয়েছে এলাকাটা। সেটা নিয়ে আমরা মিডিল পোর্শন নিয়ে বা কোথায় জনগণের সবার সুবিধা হয় সেটা নিয়ে সবার সঙ্গে ডিসকাস করে বসে সেটা আমরা জায়গা সিদ্ধান্ত করি। আমার প্রশ্নটা বিগত দিনে আপনার বিগত কার্যকালে আপনি বরকলার এই সার্কুল অফিস নিয়ে আপনি সরব হয়েছিলেন এবং জায়গাও নির্ধারণ প্রায় করেছিলেন এই জালালতলা এরিয়ার আশপাশে, এবং সরকারি বহু জায়গা রয়েছে যেমন বাদামবাড়ি বা এদিকে শেষরি জালালতলার আশপাশে। তো সেটা নিয়ে স্থানীয়ভাবে একটা দাবি ছিল, সেটা নিয়ে আমার জানা রয়েছে। গতবার মানে কি আমি যখন বিধায়ক ছিলাম 2016 সালে তখনও সেটা সার্কেল অফিসার হওয়া কথা ছিল। আর সেটা নিয়ে আমরা সরব হয়েছিলাম, আমাদের পার্টির যারা কার্যকর্তারা সবাই সরব হয়ে আমরা একটা জায়গা সিদ্ধান্ত তখন করেছিলাম। কিন্তু তখন কোনো একটা কারণে কোনো টেকনিক্যাল প্রবলেমের জন্য সেটা তখন স্যাংশনটা হয়নি। আর তারপরে 5 বছর কি আর 10 বছরই চলে গেল। আর এইবার মাননীয় মুখ্যমন্ত্রী মশাই সেটা বুঝে উনি নিজের থেকেই সেটা স্যাংশন করে দিয়েছেন। আর সেটা আমি বললাম যে জায়গা এখানেও রয়েছে, জায়গা ওইদিকেও রয়েছে, এলাকাটা অনেক বড় রয়েছে। সার্কেল অফিসটা এমন জায়গায় করতে হবে যাতে জনগণের সুবিধা হয়, সবার সুবিধার্থের জন্য সার্কেল অফিসটা করা হয়েছে। তো সেটার জন্য আমরা জায়গা বুঝে কোন জায়গায় করলে জনগণের সুবিধা হবে সেটা নিয়ে চিন্তা ভাবনা সেটা নিয়ে করবো। আর যেটা নাকি আপনি বললেন যে বরখলায় অনেক জায়গা রয়েছে, বরখলায় অনেক জায়গা রয়েছে সেটা আমার জানাও রয়েছে। আর সেই সব জায়গার জন্য আরও নতুন নতুন অন্য প্রকল্পগুলো রয়েছে, আরও অন্য কিছু আরও চিন্তা ভাবনা রয়েছে। ওখানে হয়তো কোনো স্মল স্কেল ইন্ডাস্ট্রিও আসতে পারে বা অন্য কিছু আরও আসতে পারে।
আসার অনেক কিছু রয়েছে, সেগুলো নিয়ে ইতিমধ্যে আমরা পরিকল্পনা করছি, চিন্তাভাবনা করছি। আর আমি আশা রাখছি বড়খোলার যে জায়গাগুলো রয়েছে, বাদামবাড়ি এলাকায় যে জায়গাটা রয়েছে, যেখানে কি আমাদের ব্লক অফিসের বিল্ডিং আর ব্লকের যে কোয়ার্টারগুলো রয়েছে, সেখানে ব্লক অফিস হয়নি, সেই জায়গাতে হয়তো কিছুদিনের মধ্যে শুনতে পাবেন, কোনো ভালো খবর শুনতে পাবেন যে ভালো কিছু একটা ইন্ডাস্ট্রি কিছু একটা সেখানে এস্টাবলিশ হচ্ছে। স্যার 4.05 মিটাৰ আছে আৰু ইয়াত আপোনাৰ WBM লেয়াৰ এটা আছে আৰু যিটো আপোনাৰ পুৰণি আমার আসাম মালা যেটো আমার প্রধান সমস্যা, এই আসাম মালা যেটো রাস্তার জারালতলা টু আপ টু আপনার খামর বাজার, যদিও এই মুহূর্তে বিল্ডিং কনষ্ট্ৰাকশ্যন বুলি এটা কণ্ট্ৰেক্টৰ পাইছে কাম, তো এতিয়ালৈকেও বহুত প্ৰব্লেম আছে। এইটো চল্ভৰ বাবে আপোনালোকে কোনো ব্যৱস্থা লৈছে? আসাম মালাৰ যিটো ৰাস্তা আছে, এইটো আমাৰ ডলু মহাসড়কৰ পৰা ধৰি পেলাই একদম কাঠিগড়ালৈকে গৈছে, খাম্বাৰ বজাৰ হৈ পেলাই। সেই ৰাস্তাটো আপোনালোকৰ সকলোৰে মনত আছেই চাগে, যেতিয়া মই 2016 পৰা 2021 মই বিধায়ক আছিলোঁ, তেতিয়া এই ৰাস্তাটো চেংচন কৰা আছিলে। তেতিয়া মই থাকোঁতে ৰাস্তাটো চেংচন কৰা হৈছিলে। সেই সময়ত গোটেই অসমৰ ভিতৰত 3খন ৰাস্তা আসাম মালাৰ চেংচন হৈছিলে। এই গোটেই 3টাৰ ভিতৰত এটা ৰাস্তা মই বৰখলাৰ কাৰণে মই আনিছিলোঁ এই সময়ত। কিন্তু তাৰপিছত তেতিয়াৰ পৰা হৈ পেলাই যোৱা 5 বছৰ মই বিধায়ক নাছিলোঁ, কিন্তু যোৱা 5 বছৰতে ৰাস্তাটো হৈ কমপ্লিট হ'বলৈ কথা আছিলে, কিবা কাৰণে হোৱা নাই। তেতিয়া আমাৰ বিধায়ক, আমাৰ পাৰ্টিৰ, আমাৰ বিজেপিৰ বিধায়ক নাছিলে। এইটো এটা কাৰণ হ'ব পাৰে বা বেলেগ অন্য কিবা কাৰণ হ'ব পাৰে, যিকোনো কাৰণেই ৰাস্তাটো কমপ্লিট হোৱা নাই। কিন্তু এইবাৰ এই ৰাস্তাটো কমপ্লিট হ'ব, তাৰ কাৰণে মই নিজেও সৰব হৈ আছোঁ। মই এইটো আজিও আহিছোঁ এই ৰাস্তাটো চাবলৈ। মই ইতিমধ্যে সেই ৰাস্তাৰ ফালে যাম, এইটো ৰাস্তালৈ। এটা সমস্যা আছিলে যে আমাৰ ড্ৰেইনৰ সমস্যা, যেমন 0.2 বৰখলা পাৰ্ট 1 এইটো জাগা কোনো ৰিকুইজিশ্যন কৰা নাই আৰু ড্ৰেইনটোও হোৱা নাই, সেইটো কাৰণে বাৰে এতিয়া পাব্লিক এটা ভাইলেশ্যন হৈছে। ড্ৰেইনটো লৈ পেলাই বহুত দিনৰ পৰা এটা প্ৰব্লেম হৈ আছে, যেনেকৈ এই জাৰালতলা বজাৰতো ড্ৰেইন লৈ পেলাই বহুত মানুহৰ প্ৰব্লেম হৈ আছিলে। ইতিমধ্যে কিছুদিন আগতে টেম্পৰাৰী এটা ড্ৰেইন কাটি পেলাই পানীটো ওলাই দিয়া হৈছে যদিও, কিন্তু টেম্পৰাৰীতে কাম নহ'ব, এইটো পাৰ্মানেণ্ট চলিউশ্যন হ'ব। আৰু পাৰ্মানেণ্ট চলিউশ্যনৰ কাৰণে ডিপাৰ্টমেণ্টৰ ইঞ্জিনিয়াৰৰ লগত তেওঁলোকৰ লগত কথা কৰা হৈছে। আৰু আশা কৰিছোঁ ইতিমধ্যে ৰাস্তাৰ লগত ড্ৰেইনৰ কাম হৈ বৰ্তমানে খালানী শিলচৰ সড়ক যিটো বেখাল অৱস্থাত আছে, এইটো কিবা হয়, সেইটোতো মই গম পাই আছোঁ, মইতো ক'লোৱেই এইটো। এতিয়া বাৰিষাৰ ছিজন, তাৰ কাৰণে ৰাস্তাটোৰ অৱস্থাটো আৰু বেয়া হ'ল। প্ৰাথমিকভাৱে কিবা ৰিপেয়াৰিং কৰা যাব নেকি এইটো খালানী শিলচৰ? প্ৰাথমিকভাৱেতো কাজ চলি আছে, কিন্তু এই বৰষুণৰ বতৰত প্ৰাথমিকভাৱে এদিন কাজ কৰিলে ছেকেণ্ড দিন বেয়া হৈ যায়। কিন্তু এই ৰাস্তাৰ ওপৰত ডেইলি গ'লে 200 বা 300 গাড়ী চলি আছে। 200-300 গাড়ী যেতিয়া চলে, তেতিয়া টেম্পৰাৰী কামত কাম লাগিব। আৰু এই ৰাস্তাৰ আৰু এটা কথা আছে, শিলচৰ জয়ন্তী সড়ক যিটো অভাৰলোড লৰি চলাচলৰ কাৰণে জিলা প্ৰশাসনে নিষেধাজ্ঞা জাৰি কৰিছে যদিও, কিন্তু অভাৰলোড লৰি দিব্যি চলি আছে। এবাৰে কি ক'ব আপুনি? দিব্যি যদি তেনেকৈ চলি আছে আৰু প্ৰশাসনে যদি নিষিদ্ধ কৰিছে, তাৰপিছতে যদি চলিছে, মই এইটো লৈ পেলাই এতিয়া মই নিজে সৰব হ'ম আৰু প্ৰশাসনক মই ক'ম, যদি অভাৰলোড গাড়ী কেনেকৈ পায়, যদি লগে লগে সিহঁতক ধৰি পেলাই নিয়মৰ ভিতৰত যি ফাইন কৰিব লাগে, যি একশ্যন ল'ব লাগে, সেইটো একশ্যন লোৱা হ'ব। থ্যাংক ইউ। তৃণমূল কংগ্রেস ছাড়ার সময় কোনো শর্ত ছিল না সুস্মিতা দেবের। নরেন্দ্র মোদী এবং অমিত শাহের এর উপর আস্থা রেখে সুস্মিতা বিজেপি দলে যোগদান করেছেন। তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হওয়া সুস্মিতা দেব শনিবার প্রথমবারের মতো তারা নিজ শহর শিলচরে পৌঁছান এবং তাকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। সকালে কুমিরগ্রাম বিমানবন্দরে পৌঁছলে কিছু কর্মী সমর্থক তাকে উষ্ণ সম্বর্ধনা জানান। এদিকে শিলচর জেলা বিজেপি কার্যালয়ে ওনাকে সম্বর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী তথা প্রাক্তন সদস্যরা। সেই সঙ্গে রয়েছেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বর্তমান রাজ্যসভা সাংসদ কনাথ পুরকাস্ত, শিলচরের বিধায়ক রাজদীপ রায় এবং অন্যান্য সদস্যরা। এক ভাবগম্ভীর অনুষ্ঠানে সুস্মিতা দেবকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে নিজের মনের ভাব ব্যক্ত করেন বর্তমান বিজেপি নেত্রী তথা সাংসদ সুস্মিতা দেব। स्वागतम भाई स्वागत भाई सुपर्णा दी सुपर्णा दी अरे बाप रे অনেক পুরানো
भारत माता के भारत माता के जय जय श्री राम विजय 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 যে এরকম একটা দপ্তরে এসেছি যেখানে আমার ভবিষ্যতে হয়তো আরো ভালোবাসা বাড়বে আপনাদের আর আমার মধ্যে। গুরুত্বপূর্ণ কথা হলো যে একটা দল সত্যি বলতে গেলে একটা পরিবারের মতো হয়, এবং আপনারা যখন মাঠে যাবেন, যেটা রূপম সাহা সদ্য সভাপতি বলেছেন, বিভিন্ন প্রশ্নের সম্মুখীন কিন্তু আপনারা হবেন। এত দশক থেকে আমরা কিন্তু রাজনৈতিকভাবে একজন আরেকজনের বিরোধিতা করেছি। এটা অস্বীকার করলে আমার মনে হয় সঠিক হবে না। এই মন পরিবর্তনটা কেন হলো, এই প্রশ্নটা নিশ্চয় আপনাদের ভিতরে উঠে আসছে যে সুস্মিতা দেবের মন পরিবর্তন কেন হলো। আমার শুধু একটাই দুঃখ যে 2021-এ যখন আমি ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে পদত্যাগ দিয়েছিলাম, আমার একটাই ভুল ছিল, অগস্ট মাসে 2021-এ তখনই আমাকে ভারতীয় জনতা পার্টিতে আসা উচিত। 5টা বছর সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে মেম্বারশিপ নিয়ে প্রচুর চেষ্টা করেছি কাজ করার, কিন্তু এটা স্পষ্ট হয়ে গেছে যারা বলে যে বিচারধারা কি লড়াই है, আমাদের শুনি পার্লামেন্টে টিভিতে কি বিচারধারা কি লড়াই है, তবে আমি বলবো যে আমরা নর্থ ইস্টার্ন স্টেটসের দিকে তাকাই, নর্থ ইন্ডিয়ার দিকে তাকাই, বা এখন আমরা বলতেই পারি যে সাউথের দিকেও যখন আমরা তাকিয়ে দেখি, এটার মধ্যে কোনো দুমত নেই যে ভারতীয় জনতা পার্টির যে আদর্শ বা আইডিওলজি আছে, বা আরএসএস এর যে আদর্শ আইডিওলজি আছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে ভিশনটা এই দেশের জন্য রয়েছে, এবং ন্যাশনাল সিকিউরিটি হোক বা ইন্টারনাল সিকিউরিটি হোক, সেটা সামনে রেখে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির যে ভিশনটা রয়েছে, আর অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাকে আমি অনেক দশক থেকে আমার বাবার পরে যদি রাজনৈতিক গুরু মেনে থাকি, উনি হলেন আসামের সদ্য মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। আইডিওলজি, এই আদর্শ, এই ভিশনটার গ্রহণযোগ্যতা আজকে কাশ্মীর থেকে কন্যাকুমারী আর মণিপুর থেকে গুজরাট পর্যন্ত কিন্তু গ্রহণযোগ্যতা পাচ্ছে, এটা অস্বীকার করলে চলবে না। অনেকে বলেন যে আপনি আইডিওলজিক্যাল সামারসল্ট কেন মানলেন। আপনারা যখন মাঠে যাবেন, মানুষ কিন্তু আপনাদেরকে জিজ্ঞেস করবে যে কি হলো, সুস্মিতা দেবকে তোমরা গ্রহণ করলেন, কি যুব মোর্চার প্রেসিডেন্ট ঠিক করেছি। আমি স্পষ্টভাবে বলে দিই, কি হয়, আমরা যখন একটা পাঠশালার ছাত্রী বা ছাত্র থাকি, তখন আমরা ইতিহাস যখন পড়ি বা যে কোনো সাবজেক্ট পড়ি, আমাদের এই সাবজেক্টটা কে পড়ায়? ওই পাঠশালার অধ্যাপক বা হেডমাস্টার পড়ায়। তো আমি যে পাঠশালার ছাত্রী ছিলাম স্টুডেন্ট লাইফ থেকে, সেই পাঠশালার নাম ছিল ভারতীয় জাতীয় কংগ্রেস এবং তারপরে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। তো সেই পাঠশালার হেডমাস্টার আমাকে বুঝিয়েছে যে বিজেপির আইডিওলজি কি আর আরএসএস এর আইডিওলজিটা কি। ভারতীয় জনতা পার্টিতে জয়েন করার আগে 9 জুলাই আমি কিন্তু আমার ইস্তেফাটা দিয়েছিলাম 9th জুন বা 10th জুনে দিয়েছিলাম। এক মাস যেরকম কম্পিউটারের হার্ড ডিস্কে রিবুট করা হয়, আমি আজকে রূপমকে ধন্যবাদ জানাচ্ছি, আমাকে দুটো বই দিয়েছেন, এটা পড়তে হবে। কিন্তু এছাড়া ভূপেন্দ্র যাদবজি মাননীয় মন্ত্রী এবং পশ্চিমবঙ্গের যিনি দায়িত্বে ছিলেন, উনি আমাকে একটা বই গিফট করেছিলেন যখন প্রথমবার দেখা করলো। সো যেভাবে কম্পিউটার রিবুট হয়, আমাকে নতুন করে শিখতে হয়েছে, কারণ আগে যে চশমা পরে আমি বিজেপির দিকে তাকিয়েছি বা বিজেপির আইডিওলজির দিকে তাকিয়েছি বা আরএসএস এর
অ্যাক্টিভিটি থেকে চাকরিছি, সেটা কিন্তু ওই পাঠশালার হেডমাস্টার আমাকে শিখিয়েছে। কিন্তু এটাকে অস্বীকার করবো না। আজকে আপনাদের মধ্যে দাঁড়িয়ে যদি আমি বলি যে আমি সব শিখে নিয়েছি, আমি আরএসএস এর হিস্ট্রি ইতিহাস সব জানি বা বিজেপির ব্যাপারে সব শিখে নিয়েছি, এটা বলা সঠিক হবে না। যে আগামী দিনে আপনাদের সঙ্গে যখন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব, হাতে হাত মিলিয়ে কাজ করব, আপনাদের কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে, সেটা আমি মাথা পেতে নিশ্চয়ই শিখব। সনাতন চিন্তাধারায় বিশ্বাস করা এবং সনাতনী চিন্তার মূল যে কথা সেটা হচ্ছে যে সবাইকে আপন করে না, এবং স্বাভাবিকভাবে সেই ধারাকে বজায় রেখে রাজনীতির অঙ্গনে উনিও এসেছেন। এই শিলচর তথা কাছাড় জেলার মানুষ বিভিন্ন সময়ে বিভিন্ন পদে তাকে সমর্থন দিয়ে তাকে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব দিয়েছেন। উনি নির্বাচিত রাজ্যসভার সাংসদ হিসাবে প্রথম শিলচরে ওনার আজকে আগমনে যেহেতু উনি শিলচরের আমাদের কাছাড় জেলা থেকে মাননীয় পরিমল শুক্লবৈদ্য মহাশয়, বনাম পঞ্চায়েত মহাশয় মঞ্চে আছেন, আমাদের শিলচরের বিধায়ক এবং প্রাক্তন। রথযাত্রার পুণ্যতিথিতে মিছিলে সামিল হয়ে হঠাৎ অসুস্থ হয়ে তরুণীর মৃত্যুকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্য দেখা দিয়েছে। ধর্মনগর শহরের প্রাণকেন্দ্রে আয়োজিত রথযাত্রা উৎসবের দিন এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। তিশা ভৌমিক নামের 19 বছর বয়সী এই তরুণী হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। ঘটনাকে কেন্দ্র করে ইসকন সহ অন্যান্য সংগঠন কর্মকর্তারা তীব্র দুঃখ ব্যক্ত করেন। হাসপাতালে পরিবার সদস্যরা সেই মৃতদেহ সংগ্রহ করেন এবং পরিবার সদস্যদের মধ্যে এই হঠাৎ করে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিষাদের ছায়া পরিলক্ষিত হচ্ছে। এখন থেকে মোটামুটি আধা ঘন্টা 45 মিনিট আগে পেশেন্ট নিয়ে আসা হয়। 19 বছর বয়সের ফিমেল পেশেন্ট। তো ওনার সাথে যারা ছিলেন, উনি ইসকনের ছিলেন, ইসকনের সাথে যারা ছিলেন সাথীরা, ওনারা জানালেন যে ইসকনের রথে ওরা বেরিয়েছিলেন, তো মাঝখানে হঠাৎ করে উনি কলাপস করেন। কলাপস করার পরে এরপরে ওনার সেন্স ফিরেনি। এরপরে এখানে হসপিটালে নিয়ে আসা হয়। তো ওনাকে আসার পর আমরা ব্রড ডেড হিসেবে পাই। তো হঠাৎ করে ওনার কোনো ইনজুরি মার্কও নেই এবং সাথে যারা আছেন ওরা কোনো পাস হিস্ট্রিও দিতে পারেনি যে আগে কোনো রকমের কোনো শারীরিক কোনো অসুস্থতা ছিল কি না। তো যেহেতু মৃত্যুর কারণ জানা যায়নি, আমরা এখন পুলিশ ইনফরমেশন দিয়েছি। একবার পোস্টমর্টমের পরে মৃত্যুর আসল কারণ জানা যায়। এখন ওনার মাকে ইনফর্ম করা হয়েছে, ওনার মা আসছেন। ওনার সেগুনা মন্ডলের অন্তর্গত রাজনগর জিপির বুড়িখাল বিষ্ণুপ্রিয়া মণিপুর স্থিত শ্রী শ্রী জগবন্ধু বিগ্রহ মন্দিরে আজ ভক্তদের রথযাত্রা উৎসব উদযাপন করা হয়। উল্লেখযোগ্য যে এই রথযাত্রাকে কেন্দ্র করে স্থায়ীভাবে রথ প্রদান করেছেন বড়খলার বিধায়ক কিশোর নাথ। নতুন করে রথ পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে খুশির হাওয়া বইছে। এলাকার পুরুষ, মহিলা, যুবক, যুবতী সকল স্তরের নাগরিকেরা বিধায়ক কিশোর নাথের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন। ওরা ডাক দে।
এইখান থেকে ভালো হতো সামনে দিকে গেলে না না লাগে বাদ দে वर्णोमिग्नि आदित्यं ब्रह्मणं च बृहस्पति ओम स्वस्ति ओम स्वस्ति নমস্কার। আজকে শ্রীকুনা মণ্ডলের অন্তর্গত আমাদের বিষ্ণুপ্রিয়া অধ্যুষিত বুড়িখাল গ্রামের বিশেষ করে মায়েদের জন্য অতি আনন্দের দিন, কারণ আজকে সমগ্র বিশ্বে জগন্নাথ মহাপ্রভুর রথোৎসব পালিত হতে যাচ্ছে। সেই উপলক্ষে আমাদের বুড়িখাল গ্রামে আমাদের বহুদিনের একটি স্বপ্ন পূরণ হয়েছে। যেভাবে আমাদের মাননীয় কর্মবীর বিধায়ক কিশোরনাথ মহাশয় একটি সুসজ্জিত রথ আমাদের বুড়িখাল গ্রামের মায়েদের আহ্বানে সাড়া দিয়ে আমাদের এই বুড়িখাল গ্রামে একটি রথ দান করেছেন। সেই উপলক্ষে বিশেষ করে আমাদের বুড়িখাল গ্রামের বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভক্তবৃন্দের তরফ থেকে আমাদের মাননীয় কিশোরনাথ মহাশয়ের উনার দীর্ঘায়ু কামনা করছি এবং উনার রাজনৈতিক জীবন আরও উত্তরোত্তর যাতে শ্রীবৃদ্ধি হোক সেই এবং এই রথখানা নির্মাণ কার্যে আমাদের ভারতীয় জনতা পার্টির সক্রিয় সদস্য রাজামানু সিংহ মহাশয় যেভাবে দীর্ঘ 1 মাস যাবৎ এক অক্লান্ত পরিশ্রম করে আজকে মহাপ্রভুর রথখানা আজকে পালন করার জন্য সুসজ্জিতভাবে ওনারা বানাতে পেরেছেন। তাই বিশেষ করে রাজামানুকে আমি আমাদের বুড়িখাল গ্রামের ভক্তবৃন্দের তরফ থেকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। জয় জগন্নাথ মহাপ্রভু, জগন্নাথ মহাপ্রভু, কিশোরনাথ জিন্দাবাদ, কিশোরনাথ জিন্দাবাদ, কিশোরনাথ জিন্দাবাদ। কাছাড় জেলার কাটিগড়া কালাইনের ঐতিহ্যবাহী জগন্নাথ মন্দিরে বৃহস্পতিবার ভক্তি উৎসাহ ও ধর্মীয় আবহে পালিত হল শ্রী শ্রী জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রা মহোৎসব। সকাল থেকে মন্দির প্রাঙ্গণে ভক্তদের ছিল উপচে পড়া ভিড়। দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্তপ্রাণ নাগরিকরা জগন্নাথ, বলভদ্র এবং দেবী সুভদ্রার দর্শন করে রথযাত্রায় অংশগ্রহণ করেন। সমস্ত যাত্রাকে ঘিরে সমগ্র এলাকায় আনন্দের জোয়ার পরিলক্ষিত হয়েছে। উল্লেখযোগ্য যে ভক্তদের শুভেচ্ছা বিনিময় করেন বিক্রমপুর কালীবাড়ি জেলা পরিষদ সদস্য পাম্পি রানী দাস এবং অন্যান্য সদস্যরা। শেষ। এখন আমরা আজকে আমাদের নমস্কার। আজকের এই রথযাত্রার পুণ্যতিথিতে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।
আজ আমি কালীবাড়ি বিক্রমপুর জেলা পরিষদ এলাকার কালাইন জগন্নাথ মন্দিরে এসেছি। এখানে এসে অনেক ভক্তের সমাগম দেখেছি, তাই আমি আজ নিজেও খুব আনন্দ উপভোগ করেছি। আজকে আমরা সবাই খুবই আনন্দিত। আমি প্রভু জগন্নাথ ঠাকুরের কাছে প্রার্থনা করছি উনার আশীর্বাদ যেন সবার উপর বর্ষিত হোক। নমস্কার। খবরের শেষে বরাক বার্তা বাংলা সংবাদের সংবাদ শিরোনাম আরো একবার। শিলচর শহরে হাইকোর্ট পার্মানেন্ট বেঞ্চ স্থাপনের ক্ষেত্রে চিফ জাস্টিসের সবুজ সংকেত, মুখ্যমন্ত্রী দিলেন আশ্বাস। শিলচর বড়াখাই চা বাগানে এনআইটি ক্যাম্পাসে যাওয়ার প্রবেশদ্বার বন্ধ করায় গ্রামবাসীরা ভেঙে দিলেন গেট, এলাকা জুড়ে উত্তেজনা। শিলচর শ্মশানঘাটের পুকুরকে কেন্দ্র করে জনমনের তীব্র ক্ষোভ, নরককুণ্ডে স্নান করতে হচ্ছে শ্মশান যাত্রীদের। বরখলা বিধানসভা কেন্দ্রে 3,45,00,000 টাকার প্রকল্পের শিলান্যাস করলেন বিধায়ক কিশোর নাথ, এলাকা জুড়ে খুশির হাওয়া। নরেন্দ্র মোদী ও অমিত শাহের আস্থার উপর ভিত্তি করে তৃণমূল কংগ্রেস ছাড়ার সময় কোনো শর্ত রাখেননি সুস্মিতা, তথ্য দিলেন সাংবাদিকদের কাছে। এখনকার মতো বরাক বার্তা বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।